আমন্ত্রণ ২১-এর রাতে। আমাদের আজকের বিষয় কেমন বাজেট চাই। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ জহুরুল আলম রোমান। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও স্বাগত। আমাদের সঙ্গে আছেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। আপনাকেও স্বাগত জানাচ্ছি ২১-এর রাতে। বাজেট খুব দ্রুতই চলে আসছে, আর মাঝখানে একটি মাস, তারপরের মাসে বাজেট যখনই আসে তখন সাধারণ মানুষের মধ্যে একটি প্রশ্ন কাজ করে। এর পাশাপাশি ব্যবসায়ীদেরও অনেক চাহিদা থাকে, দাবি থাকে, অনেক পরামর্শ থাকে। আমি মজিদ ভাইয়ের কাছে জানতে চাই যে বাজেট আসলে এবারে কেমন বাজেট প্রত্যাশা করছেন আপনি একজন? ধন্যবাদ। শুধু ব্যবসায়ীরা না, ব্যবসায়ীর সাথে জনগণ, কারণ ব্যবসায়ীরা যা উৎপাদন করেন সেটা জনগণের জন্যই করেন। আবার জনগণের যে চাহিদা সেটা যদি তার পারচেজিং পাওয়ার না থাকে তাহলে ব্যবসায়ী প্রথমেই উদ্বিগ্ন হয়ে থাকেন। সুতরাং বাজেট সকলকেই, উভয়কেই উদ্বিগ্ন করে, উদ্বেগিত করে। আর এবারেরটা তো একটু বিশেষভাবে, কারণ ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এই যে গত ৩ বছর অতীত সরকার এবং পরবর্তীকালে অন্তর্বর্তীকালীন সরকার, এরা গত ৩ বছর বাজেটের কোনো ডিসিপ্লিন মেনটেন করেন নাই। অর্থাৎ একটা বাজেট দেওয়া হলো, অ্যানালাইসিস করে রিভাইজ বাজেট হবে, কি করব, এইসব ব্যাপারগুলো হয়নি। ওনাদেরটাতে ছিল শেষ বছরের বিষয় বলে, মাঝখানে হলো আন্দোলন, তারপরে এনারা এসে ভোট হবে কি হবে না এই চিন্তায় বেশি সময় শেষ, ফলে বাজেটের প্রতি করা হয়নি। ঠিক এইরকম একটা পরিস্থিতিতে মাত্র ফেব্রুয়ারি মাসে নির্বাচিত একটি সরকার, যার সামনে বাজেট হচ্ছে জুন মাস, এই সময়টা আসলে খুব ক্রিটিক্যাল। যদি সাধারণ নর্মাল বছর হতো, নর্মাল সরকারি হতো, সিস্টেম হতো, এত কথা ভাবতে হতো না। এখন একটা বড় ধরনের একটা রক্তক্ষয়ী আন্দোলন এবং অনেকগুলো প্রত্যাশার পরে প্রত্যেকেরই এটাই প্রত্যাশা যে দেয়ার শুড বি সাম ডিসিপ্লিন এবং ভালো অবস্থা আসবে, এই কথাটাই। তো সেইটা করার জন্যই যে বাজেট, সেটার আপাতত আমি ধরে নিচ্ছি এই রিভাইজ বাজেটে আর কিছু বলার কিছু নাই, কারণ আসলে কোনো কন্টিনিউটি বা কোনো কিছু ছিল না এটা। হ্যাঁ, খুব বেশি নাই, সম্পূরক বাজেটও তেমন কিছু নাই। কিন্তু ২৬-২৭-এর বাজেটটা অবশ্যই একটা রোড ম্যাপ আকারে, একটা প্রতিশ্রুতি আকারে, একটা ইমপ্লিমেন্টেবল কর্মসূচি আকারে আসতে হবে। কারণ আদারওয়াইজ ইট উড বি টু লেট টু সারভাইভ দিস ইকোনমি। এমন একটা সময় ২৬-২৭-এর বাজেটটা তৈরি করতে হচ্ছে যখন ইকোনমিকে, এটি ভঙ্গুর ইকোনমিকে গড়ে তোলা, তারপরে অচল অর্থনীতিকে সচল করা, মানুষের পারচেজিং পাওয়ার বাড়ানো জিনিসপত্রের দামের কারণে, এইসব কয়েকটা চ্যালেঞ্জ নিয়েই কিন্তু বাজেটটা করতে হচ্ছে আর কি। তো সেইটা করতে যেই যে প্রথম যে পয়েন্টগুলো আসতেছে সেটা হচ্ছে এই যে আপনার সম্পদ খুব সীমিত, আপনার নিজস্ব আয় তেমন নাই, কিন্তু আপনাকে প্রচুর বিনিয়োগ করতে হবে। কারণ এইবারের একটা সুযোগ, সর্বশেষ সুযোগ বলতে পারি, যদি প্রাইভেট সেক্টরকে না তুলিয়া না যায়, তাকে যদি সত্যি বিনিয়োগ বান্ধব করিয়ে না করা যায়, তাহলে আরও এতে চলে যাবে অর্থনীতি, এ থাকবে না। তো সুতরাং বিনিয়োগ বান্ধব, প্রাইভেট সেক্টর বান্ধব, অর্থনীতি বান্ধব বাজেট হতে হবে। আর এর সাথে জড়িত অর্থের উৎস নিয়ে, যেমন বড় উৎস হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের রেভিনিউ। এখন সেই রেভিনিউটা আসবে কোত্থেকে? এই অর্থনীতির থেকেই তো আসবে। অর্থনীতি অসুস্থ থাকলো আর আমি ওখানে বসে বসে বললাম ওনার কাছ থেকে আমি ভালো ভালো গান শুনবো ইত্যাদি কত কিছু করব, এটা তো হবে না। অর্থনীতি তো অসুস্থ। সুতরাং অর্থনীতির সুস্থতাটাকে আগে নিতে হবে, নিয়ে তারপরে রেভিনিউর কথা আসবে। সুতরাং এমনও হতে পারে যে আগামী বছরের বাজেটটা প্রথমে আমার ইকোনমিকে আমি ট্র্যাকে আনি, ট্র্যাকে আনলেই আমি পরের বছরে যেয়ে রেভিনিউ প্রত্যাশা করব। যেমন আমি যদি এখন এনবিআর হঠাৎ করে বলে যে আমি আগামী বছর আয়করের কথাটাই বলি, ডাইরেক্ট ট্যাক্স এত করব, ওই আয়করটা উনি কোন বছরের নেবেন? এই যে চলতি অর্থ বছর এইটারই। আমাদের অর্থ বছর আর কর বর্ষ কিন্তু দুটো আলাদা। তা এই অর্থ বছর কেমন গেল সবাই তো জানে। তারপরে মিস্টার ট্রাম্পের যে পাগলামি, যেটা যাই হোক, সেটার একটা প্রভাব প্রচণ্ডভাবে উপস্থিত। তাই এই সব উপস্থিতির অবস্থার থেকে উনি আগামী বছর এনবিআর যদি বলে যে আমি এতটার আয়কর বাড়াবো, এটা পারবেন না এবং এটা হবে না, কারণ এটা সম্ভব না।
এটা ব্যাকগ্রাউন্ড খারাপ। দ্বিতীয়ত হচ্ছে ভ্যাট আর কাস্টম ডিউটিতেও যে তিনি প্রত্যাশা করবেন বড় কিছু করবেন, কিভাবে করবেন? আমদানি রপ্তানি তো নাই বলতে গেলে, আর জিনিসপত্র কেনা বেচা তো ভ্যাটের ব্যাপারে তো খুব অবস্থা খারাপ। সুতরাং এই তিনটা জটিল সমীকরণ, মানে বিষয়কে বুঝেই বাজেটটা করতে হবে। যে সেই বাজেটে এটাই থাকবে, হওয়া উচিত হবে যে আগে ইকোনমিটারে সচল করতে হবে যেভাবে হোক। আমি এখানে আরেকটু যোগ করি, তারপরে ইয়ে হবে। আপনি কয়েকবারই বলছিলেন যে ইকোনমিক ভঙ্গুর অবস্থা বা ইকোনমিকে সচল করতে হবে, কিন্তু আমরা গত সরকারের সময়, অন্তর্বর্তী সরকারের সময় শুনেছি যে ইকোনমিক অবস্থা ভালো, বিনিয়োগের পরিবেশ ভালো, বিনিয়োগ বাড়ছে। একটু ব্যাখ্যা করতেন যে আসলে বাস্তব চিত্রটা কি? বাস্তব চিত্রটা হচ্ছে ওটা ওনারা যেটা বলেছেন ওটা সবসময় সবাই বলতে হয়, এখনও বলবেন যে আমার ইকোনমি ভালো আছে, কারণ উনি নিজের থেকে বলবেন না যে এটা খারাপ, এটা বলতে পারেন না, কারণ এটা সারা বিশ্বের আরও অনেক ধরনের ইন্ডিকেটর আছে তো সেই জন্যে। কিন্তু বাস্তবতাটা হচ্ছে কি, আসলে অর্থনীতি খারাপ, কারণ সবাই জানে স্পষ্ট যে ব্যাংকিং সেক্টর একদম তলানিতে, হ্যাঁ, টাকা নাই বা টাকা দেওয়া যাচ্ছে না, বা তারপর সেই টাকার একটা বিপুল অংশ বিদেশে নিয়ে গেছে, সেইটা আনার ব্যাপারে কোনো অগ্রগতি না হওয়া পর্যন্ত ব্যাংকিং সেক্টর ঘুরে দাঁড়াবে কথা হবে না। তার সাথে সাম্প্রতিককালে যে ব্যাংক রেজলিউশন আইনটা করা হয়েছে, সেখানে এমন একটা ইন্ডিকেশন আসছে যে ওই যে টাকা চুরি করে নিয়ে গেছে সে আবার ওই টাকা দিয়েই ওই টাকা এনে সে আবার করবে। তাহলে এই এতটা বিনিয়োগকারীর, মানে আমানতকারীর, এর টাকার কি হবে, এ প্রশ্ন এসে যাবে। অর্থাৎ আমি চাচ্ছি যে ব্যাংকিং সেক্টরে আস্থা ফিরাতে হবে, ব্যাংকিং সেক্টরকে ভায়াবল করতে হবে, করলে ওর আস্থা ফিরবে। আর সরকার এমন বিনিয়োগ করবেন, সরকারই বিনিয়োগ করতে হবে। প্রাইভেট সেক্টরকে যদি জাগিয়ে তুলতে হয় তা সরকারকে বিনিয়োগ করতে হবে, এই অর্থে যে সরকার প্রথমে কাজ করবেন, মানুষের পারচেজিং পাওয়ার বাড়াবেন, পারচেজিং পাওয়ার বাড়াতে হবে। পাওয়ার বাড়লে ওখান থেকে ডিম্যান্ড ক্রিয়েট হবে, ডিম্যান্ড ক্রিয়েট হলে উনি বিনিয়োগ করতে পারবেন, বিনিয়োগ করতে হবে, কারণ বিনিয়োগ না করলে, উৎপাদন না করলে তো ওর ডিম্যান্ড মেটাতে পারবে না। আবার উনি বিনিয়োগ করতে গেলে ওনার ব্যাংকের থেকে টাকা আসতে হবে, বা ব্যাংক ভালো রকম ন্যূনতম সুদে বা করে তার নিতে হবে, না নিলে উনি দাঁড়াবেন না। তো সুতরাং ব্যাংক সেক্টরকে ভাইবল করতে হবে, আর বিনিয়োগকে বাড়াতে হবে, প্রাইভেট বিনিয়োগ বাড়াতে হবে। আর সরকারের বিনিয়োগ হবে ওই হাওয়া ভাসানো, ভাসানো, উদ্বৃত্ত করা টাইপের বিনিয়োগ না করে তাকে করতে হবে ওই মানুষের পারচেজিং পাওয়ার যাতে বাড়ে, যাতে তার কাজ সৃষ্টি হয়, এমন কাজ করতে হবে যে যাতে সে কাজের বিনিময়ে খাদ্য করে হলেও সে কিছু আয় উপার্জন করতে পারে। এবং এমন কাজ করতে হবে, তার এমন শিক্ষা ব্যবস্থা দিতে হবে যে ওর যেন শিক্ষায় যেন আবার আলাদা করে অতিরিক্ত খরচ না করতে হয়, ওই যেটা করে করতে হয়। স্বাস্থ্য খাতেও আমার এমন বিনিয়োগ করতে হবে, দিতে হবে যে যেন মানুষ হাসপাতালেই চিকিৎসাটা পায়, ডাক্তারের কাছ থেকে চিকিৎসাটা পায়, ওকে যেন আবার ক্লিনিকে না যেতে হয়, কিংবা ওকে যেন ব্যাংকক বা ইন্ডিয়ায় না যেতে হয়। হ্যাঁ, তো সুতরাং বিনিয়োগটা ওইভাবে হবে যে বিনিয়োগ কর্ম সৃষ্টি করবে, মানুষের চাকরি সৃষ্টি করবে, মানুষের পারচেজিং পাওয়ার বাড়াবে, এইটা হবে সরকারের বিনিয়োগের। সরকার ওই বিরাট বিরাট হাই রাইজিং বিরাট একটা বিল্ডিং বানালাম, ওটার কোনো উপকারিতা নাই। একটা ব্রিজ বানাইলাম, সেই ব্রিজ নদীর পানি পথকে থামিয়ে দিচ্ছে, ওই ব্রিজে যে উঠবে সেই পয়সা, তার পয়সা নাই, এইটা না। এটা হচ্ছে এখানে বিনিয়োগের দৃষ্টিভঙ্গিটা ওইভাবে করতে হবে যে যেটা কার্যকর বিনিয়োগ সেইটা দিতে হবে, দিলেই একটা গেল এই। আর সরকারের দ্বিতীয় কাজটা হবে ব্যাংকিং সেক্টরকে তুলে আনা, যাতে এই প্রাইভেট সেক্টর সহজে পুঁজি পায়, পুঁজি পেলে সে কাজ করতে পারে। এই দুইটা কাজ করতে হবে। জি, আমি আপনার কাছে আসবো আবারও। অনেক চ্যালেঞ্জিং আপনি যে কথাগুলো বলছিলেন, নিশ্চয়ই সেটি খুব সহজ কাজ নয়। আমি বেসরকারি খাতের কথা আপনি বারবার বলছিলেন। আজকে আমাদের সঙ্গে আছেন যে আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সিইও সৈয়দ জহুর আলম রুমন। আমি আপনার কাছে আসতে চাই, বাজেট নিয়ে মানে বেসরকারি খাতে আপনাদের প্রত্যাশাটা কেমন সরকারের কাছে? বাজেট নিয়ে আসলে বরাবরই সরকারের কাছে আমাদের অনেক প্রত্যাশা থাকে। সো আমি যদি এই অবস্থায় বলি, সরকারের বয়স মাত্র 2 মাস। আগে আসলে গত 3টা বছর কিন্তু আমরা কোনো স্টেবল সরকার দেখি নাই। সো সরকার স্টেবল না হলে যেটা হয় যে আসলে বিনিয়োগ স্থবির হয়ে যায়, ইন্ডাস্ট্রিগুলোতে বিনিয়োগ আসে না, এবং আলটিমেট বিনিয়োগ না আসলে যেটা হয় যে আনএমপ্লয়মেন্ট বেড়ে যায়।
সো বর্তমান যে সরকার উনি আগামী আরও 5 বছরের ম্যান্ডেট নিয়ে আসছেন। সো আমার মনে হয় প্রথম গুরুত্ব দেওয়া উচিত বিনিয়োগ বান্ধব যেন হয় বাজেটটা, যেন প্রাইভেট সেক্টর এবং পাবলিক সেক্টর দুটা সেক্টরেই বিনিয়োগের ইন্টারেস্ট তৈরি হয়। ব্যাংকিং সেক্টরে একটু সুশাসন আছে, কর নীতিগুলো যেন এরকম হয় যেন প্রাইভেট সেক্টররা বিনিয়োগ করতে পারে। কারণ আপনি যদি এখন বাংলাদেশে শিক্ষিত বেকারের সংখ্যা প্রায় 29%, যাদের সার্টিফিকেট আছে, ইউনিভার্সিটির সার্টিফিকেট আছে, এরকম বেকারের সংখ্যা 29%। এদেরকে কিন্তু দ্রুত আপনাকে কাজে আনতে হবে, সো আপনি যদি রেভিনিউ আর্ন করতে যে ট্যাক্সের বোঝা বাড়ায় দেন তাহলে কিন্তু বিনিয়োগ ব্যাহত হবে। সো গভর্নমেন্টের এই মুহূর্তে উচিত কিভাবে বিনিয়োগকে আরও আকর্ষণীয় করা যায় সেটা নিয়ে এরকম একটা বাজেট তৈরি করা, সেটা নিয়ে কাজ করা। আমি যদি সহজেই বলি, কিছু কিছু ক্ষেত্রে যেসব ক্ষেত্রে বিনিয়োগের সুযোগ বেশি সেসব ক্ষেত্রে আসলে আগামী 5 বছরের একটা করের ধারণা গভর্নমেন্টের দেওয়া উচিত। ট্যাক্স পলিসিটা নেক্সট 5 ইয়ার্স, যে নেক্সট 5 ইয়ার্স ট্যাক্স পলিসি এই হবে, এসডি পলিসি এই হবে, ভ্যাট এরকম থাকবে, একদম ইন্ডাস্ট্রি মার্ক করে করে 5 বছরের একটা পলিসি দেওয়া উচিত, যেন বিনিয়োগকারীরা বুঝতে পারে যে না, আমি আজকে যে 500 কোটি টাকা বিনিয়োগ করব, কালকে এটা আমার জন্য বার্ডেন হয়ে যাবে না, আমি আসলে বুঝে শুনে বিনিয়োগ করতে পারি। আমরা যদি আপনার সাথে একটু শেয়ার করি, গত 3 বছরে যে সময় বাংলাদেশে আসলে প্রাইভেট সেক্টর বিনিয়োগ নাই বললেই চলে, সেই সময় আমরা বেভারেজ খাতে প্রায় 400 কোটি টাকা ইনভেস্ট করেছি। এবছর আমরা শুনতে পাচ্ছি যে এসডি বাড়বে এবং ভ্যাটও বাড়বে, ভ্যাট এমআরপির উপরে ভ্যাট চালু হবে। সো যেখানে আমরা 500 কোটি টাকা 400 কোটি টাকা ইনভেস্ট করেছি, যদি এইটা আগে জানতাম তাহলে তো হয়তো আমরা এটা করতাম না, ইনভেস্টমেন্টটা করতাম না। এখন যদি এসডি বাড়ে বা এমআরপির উপরে ভ্যাট হয়, নর্মালি আমি মোজো বিক্রি করি, আপনি জানেন আমরা মোজো প্রোডাকশন করি, সো যেই মোজো আমরা 20 টাকা বিক্রি করি, এটা 40 টাকা বিক্রি করতে হবে। সো আমার এই মেশিনগুলো সব বসে থাকবে। সো যদি না হয় তো খুব ভালো, আর হইলে আসলে আমাদের জন্য খুব আনফর্চুনেট। সো গভর্নমেন্টের উচিত 5 বছর মেয়াদি একটা পরিকল্পনা করে, একদম সেক্টর ধরে ধরে, যে নেক্সট 5 ইয়ার্সের পলিসিটা এরকম হবে। ভ্যাটে অবশ্যই গভর্নমেন্টের রেভিনিউ বাড়াইতে হবে, এটার কোনো অল্টারনেটিভ নাই। আমরা আস্তে আস্তে বেটার লাইফ লিড করছি, রাস্তাঘাট ভালো করতে হবে, আমাদের চিকিৎসা ব্যবস্থা ভালো করতে হবে, শিক্ষা ব্যবস্থা ভালো করতে হবে। সো টাকা পাবে কি গভর্নমেন্ট, কিন্তু এটা কিভাবে আসবে তার একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার। এবং আমার কাছে সবচেয়ে লাগে, প্রত্যেক বছর বাজেটের সময় কিন্তু আমরা এনবিআর এর সাথে বসি। এনবিআর এর চেয়ারম্যান মহোদয় যখন যেই থাকেন খুব ধৈর্য সহকারে আমাদের কথা শোনেন, কখনো কখনো প্রতিশ্রুতি দেন, এবং ঘোষণার পরে দেখি আসলে ওই মিটিংটা চা খাওয়ার মিটিং ছিল, আর কিছু হয়নি। আমাদের মাঝখানে সাবেক এনবিআর চেয়ারম্যান আছেন, তিনি এই বিষয়ে ভালো বলতে পারবেন আরও। কেমন করনীতি প্রত্যাশা করেন আপনারা সরকারের কাছে? আমি যেটা বলছিলাম যে 1 নম্বর দীর্ঘমেয়াদী, আর স্বল্পমেয়াদী হলো আমরা করনীতি চাই যে করের এক্সপ্যানশন ভার্টিক্যাল, মানে রেভিনিউ আর্নিং এটা ভার্টিক্যালও হতে হবে, নিউমেরিকও হতে হবে। আমাদের দেশে যেটা হয়, যেই কোম্পানিটা কর বেশি দিচ্ছে, গভর্নমেন্টের চেষ্টা থাকে কিভাবে কর বাড়ায় তার কাছ থেকে আরও বেশি আদায় করব। যেই চাকরিজীবী ট্যাক্স বেশি দিচ্ছে, দেখেন এর আগে ছিল 25% হাইয়েস্ট স্ল্যাব, এখন করছে 30, এবার শুনছি এটা 35 করবে। তার মানে যে ট্যাক্স বেশি দিচ্ছে তার উপরে আপনি আরও বার্ডেন দিবেন। সো এই যে লোকটা এখন 30% ট্যাক্স দিচ্ছে, উনি কিন্তু 2 বছর পর বেকার হয়ে রিটায়ারমেন্টে চলে যেতে পারে, তখন আপনি ট্যাক্স কোথা থেকে পাবেন? এই 30% তখন আপনার কাছে জিরো, তার আয় থাকবে না। সো তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে আসলে করের হেড, পার হেড মাথাপিছু কর কত সেটা বাড়াইতে হবে। আমাদের এখন প্রায় 80,000 টিন আছে যারা কর দেন না, সেইটা কতটুকু বাড়লো? গভর্নমেন্টের এরকম কোনো লক্ষ্যমাত্রা আমরা শুনি না। আমরা শুনি যে এবছর শুনছি 6,000 কোটি টাকা রাজস্ব লক্ষ্যমাত্রা, কিন্তু এটা শুনছি না যে এই বছর আমাদের 50,000 লোক টিন কর জমা দিয়েছেন, সামনে বছর এটা আমরা 80 লাখ লোকের করবো। এবছর 50 লাখ লোক কর জমা দিয়েছেন, সামনে বছর কর জমা দিবেন 80 লাখ লোক। এই লক্ষ্যমাত্রা গভর্নমেন্টের নাই। এই বছর ধরেন আমরা যদি বলি লার্জ ট্যাক্স পেয়ার ইউনিট, আপনি আশ্চর্য হবেন, গত 5 বছরে বাংলাদেশে একজনও লার্জ ট্যাক্স পেয়ার ইউনিট বাড়ে নাই, একটা লার্জ ট্যাক্স পেয়ার ইউনিটও বাড়ে নাই বাংলাদেশে লাস্ট 5 ইয়ার্সে। তাহলে তার মানে কি, যারা ট্যাক্স দিচ্ছে তাদের উপরে আরও বেশি বোঝা আসছে, এবং আলটিমেটের কোনো একটা ইন্ডাস্ট্রি যখন সিক হয়ে যাবে তখন কিন্তু ড্রপ করবে গভর্নমেন্টের রেভিনিউ। সো গভর্নমেন্টের তো হওয়া উচিত যে না, আমি যতটুকু জানি এনবিআর এর প্রায় 3,000 উপরে অফিসার আছে, 3,000 অফিসার মিলে 5 বছরে একটা ইউনিট বাড়াতে পারলো না। ট্যাক্স কিন্তু আমরা 3 লাখ থেকে এখন 6 লাখে চলে আসছি, তাহলে কাদের কাছ থেকে নিচ্ছি? ট্যাক্সটা আদায় করছি আসলে এমন জায়গায় চলে যাচ্ছে, এটা অসহনীয় হয়ে যাচ্ছে, ইন্ডাস্ট্রির জন্য অসহনীয় হয়ে যাচ্ছে, এবং আমার মনে হয় ব্যক্তি পর্যায়ে এটা অসহনীয় হয়ে যাচ্ছে। তার রেজাল্ট হলো যে মানুষ তো সার্ভাইভ করার চেষ্টা করবে,
এভাবে যদি বাড়ে কর ফাঁকিও বাড়বে, কিন্তু সার্ভাইভ করতে হবে, সার্ভাইভ না করলে সে থাকতে পারবে না। সো গভর্নমেন্টের উচিত ট্যাক্স নেট কীভাবে বাড়ানো যায়, কি করলে ট্যাক্স নেট বাড়বে। আজকে যদি আমাদের ট্যাক্স পেয়ার 50 লাখ থাকে, আসলে 60 লাখ করার জন্য কি করছি, এই ট্যাক্স পেয়ারদেরকে আমরা এক্সট্রা কোনো বেনিফিট দিচ্ছি কিনা। ইভেন একটা কার্ড পর্যন্ত নয় ট্যাক্স পেয়ারের, একটা ট্যাক্স পেয়ার একটা কার্ড থাকতে পারতো, যে প্রাউডলি বলতে পারতো যে আমি ট্যাক্স পে করি, সে কোথাও একটা শো করতে পারতো। এটার জন্য কোনো তো বিষয় না, এগুলো ইচ্ছা করলেই করা যায়। যারা লার্জ ট্যাক্স পেয়ার ইউনিট যেগুলো যারা আছেন, তাদেরকে বিভিন্নভাবে প্রণোদনা দেওয়া যেতে পারে, যে আপনি গত বছর এত % ট্যাক্স দিয়েছেন, এই বছর যদি আপনি এত % ট্যাক্স দেওয়ার চেষ্টা করেন, আমরা আপনাকে এই সুবিধাটা দেব। বা আপনার ইন্ডাস্ট্রিতে আপনি গ্যাসের কানেকশনটা খুব ইজিলি পাবেন। যে ট্যাক্স দেয় না সে বরং তাড়াতাড়ি গ্যাসের কানেকশন পায়, যে ট্যাক্স দেয় তার 6 মাস ঘুরতে হয় গ্যাসের কানেকশন পাওয়ার জন্য। আর বাকি ম্যানেজমেন্টের কথা নাই বা বললাম, এটা আমরা সবাই জানি বাকি ম্যানেজ কীভাবে করতে হয়। আমরা রুমন ভাইয়ের বক্তব্য শুনছিলাম, অনেক কিছুই এনবিআর নিয়ে তিনি বলছিলেন। আমি মজিদ ভাইয়ের কাছ থেকে এই বিষয়গুলো জানতে চাই যে তিনি যে কথাগুলো বলছেন আসলে সেই কথাগুলো আসলে কিভাবে এটি সমাধান। না, সিও আমাদের যথার্থই বলেছেন। আমিও মনে করি প্রথম কাজ হচ্ছে আমার রুলস রেগুলেশনে কেন করে বেস বাড়ছে না বা হচ্ছে না, এটা বা বিনিয়োগ কেন প্রাইভেট বাড়ছে না বা বাড়াতে গেলে কী করতে হবে, সেখানে মেন হচ্ছে প্রথম কথাই হচ্ছে দেয়ার শুড বি কনসিস্টেন্সি অ্যান্ড কন্টিনিউইটি অফ দি পলিসি। উনি বলছেন 5 বছর মিনিমাম, কারণ এটা না হলে একজন বিনিয়োগকারী কিন্তু বিনিয়োগের সিদ্ধান্ত নিয়ে টিকে থাকতে পারে না। আর আপনি যদি বছর বছর এসআরও জারি করে আজকে বললেন ভ্যাট 15%, কালকে বলবেন 10, আরেকদিন বলবেন 12.5, হ্যাঁ আমি এখন শুনলাম আগামী বছর 35% ইনকাম ট্যাক্সের হবে। এরা পিস মিল সমালোচনা করার বিষয় না, বিষয়টা হচ্ছে ইউ মাস্ট হ্যাভ এ ভেরি স্পেসিফিক পজিটিভ অ্যান্ড প্র্যাগমেটিক গোল অ্যান্ড অবজেক্টিভস, অ্যান্ড দ্যাট হ্যাজ টু বি আন্ডারস্টুড বাই এভরিবডি। এটা এরকম না যে আমি ইন এ ফাইন মর্নিং, সন্ধ্যেবেলা সকালবেলা বাজেট বক্তৃতায় আমি এখানে কর বাড়িয়ে দিলাম, করলাম, ওতে তো হবে না। তো সেই জন্য কনসিস্টেন্সি, কন্টিনিউইটির এক্সিস্টিং রুলস আদার এগুলোর ব্যাপারে করতে হবে, এমনভাবে করতে হবে যেন যারা কর দেয় তাদের উপরই চাপটা না পড়ে, হ্যাঁ সকলের উপরে যাতে পড়ে সেই ধরনের ব্যবস্থা করতে হবে। তো সেইটা ব্যবস্থাটা কিভাবে, যেমন আমি যদি এটা করি, এটা নিয়ম এবং স্বতঃসিদ্ধ নিয়মও আছে যে এনবিআর টার্গেট ঠিক করবে কত, এবং সেখানে সে পরিষ্কার হিসেব দেবে যে আগামী বছর ওই যে উনি বলছেন 60,000 কোটি টাকা না কত কি বাড়ানো হবে বা ইত্যাদি, ওর হিসেব দিয়ে বলতে হবে যে আমি এই জায়গায় এই সম্পদ কর এত বাড়াবো বা এটা বাড়াবো, এই এতটা লোক নতুন করদাতা তৈরি করব, এতটা করব। ওইটা লিস্ট ধরে যদি আমার সে টাকার হিসেবটা দেয় এবং সেটা যদি ঘোষণা করা হয়, তাহলে হবে কি ওরে পরে ধরা যাবে যে আপনি এই খাতে পারেননি কেন, আপনি তো এটা করার কথা ছিল, আপনি এটা করেননি কেন, এবং 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 আপনি এটা করবেন। কারণ ওইটা যদি বলে না জিজ্ঞেস করা হয়, যেমন এতদিন করা হচ্ছে না, কারণ টার্গেটটা বাইরে থেকে দেওয়া হচ্ছে, ফলে হচ্ছে কি উনি কর দেন, ওনারে যেই বলে জানেন আমার টার্গেট বেড়ে গেছে আমারে দেন, কিন্তু ওইটা শিফট হয়ে যাবে যদি ওকে বলা হয় যে তুমি এই যে 600 কোটি টাকা বেশি চাচ্ছ, কতর কথা, এই 600 কোটি টাকা কোন কোন খাতের থেকে হবে, তুমি কি ক্যালকুলেট করে দেখেছো, হিসেব করে দেখেছো যে এর থেকে এত আসবে, সেই দায়িত্ব নিয়ে তুমি এটা বাড়াবা, মানে তুমি এটা প্রত্যাশা করবা। কিন্তু তা না করলে পর ওই আলটিমেটলি যে ওর উপর চাপ পড়বে আর ওরও কোনো জবাবদিহি করা যাচ্ছে না। আমি একটু অন্যভাবে বলি, শুধু এনবিআরকে দায়ী করে দোষারোপ করে কিন্তু অর্থনীতির হবে না। অর্থনীতির বিষয়টা হচ্ছে এনবিআর আয় করবে অর্থনীতি থেকেই, সেই অর্থনীতিকে আপনাকে সুস্থ করতে হবে। আমি যেটা আগেও বলেছি করতে হবে এই জন্যই, কারণ আমার ফর্মুলাটা এখন এইরকম, অর্থনীতি আগে না কর আগে, অর্থনীতি, ডিম আগে না মুরগি আগে, ব্যাপারটা এইরকম। হ্যাঁ, আপনি অর্থনীতি ঠিক করেন, সুস্থ করেন, ব্যবসা বাণিজ্য হবে, মানুষের পার্চেসিং পাওয়ার ইত্যাদি এগুলো চলবে, তাহলে আপনি রেভিনিউ পাবেন। আপনি প্রথমেই রেভিনিউ পাওয়ার লোভে আপনি ওর ব্যবসাকে আরও খাটিয়ে দিয়ে ওরে আরও এত কঠিন করের হার বাড়িয়ে দিয়ে বা যেভাবে হোক আপনি দেবেন, তাতে তো উনি ব্যবসা করতে পারবেন না, আরও থেমে যাবেন। থেমে গেলে তো আপনি মোটেই কর পাবেন না। তো সুতরাং একটু করতে হবে, শিফট করতে হবে। প্রথম 1 বছর 2 বছর অর্থনীতিকে দাঁড়াতে দিতে হবে, তারপরে আপনি নতুন নতুন কর আরোপ করেন।
হ্যাঁ করেন। এখন তখন প্রশ্ন উঠবে তাহলে আমি যে এই 2 বছর টিকবো কী করে, আমার যদি রেভিনিউ না থাকে তাহলে কী হবে? সেখানেই বলছি যে আপনি এখানে সুশাসন আনেন, স্বচ্ছতা আনেন। আপনি প্রচুর বড় বড় এতে ব্যয় করেছেন প্রচুর টাকা, হ্যাঁ, যেমন আপনি খুব বড় বড় কোম্পানিকে বিদেশ থেকে আনা জিনিসকে আপনি কর রেয়াত দিয়ে দিছেন। কর রেয়াত দিয়ে যে আপনার জটিলতা সৃষ্টি হয়েছে, IMF এখন বলছি কারোরই কর দিতে পারবে না। এই কথাটা ভেরি ভেরি কন্ট্রাডিক্টরি এবং অত্যন্ত দুঃখজনক যে ওই বড়রা কর ফাঁকি দিয়ে চলে গেছে, সেই টাকা আপনি আনতে পারেন নাই বা পাচ্ছেন না। এখন আপনি সকলের কর রেয়াত কমাই দিচ্ছেন, থামাচ্ছে। সকলের কর রেয়াত থামানো মানে কি? উনি যে সৎভাবে ব্যবসা করছেন, ওনার একটু যদি আমি করের রেয়াত ভালো করে দিতে পারতাম তাহলে উনি আরও ভালো করতে পারতেন। সেই সুযোগটাও আমি শেষ করে দিলাম, পারবো না। আমি একটু অন্যভাবে যাই। শ্রীলঙ্কান ইকোনমি 2022-23 সালে 20 সালের পরে যে পরিস্থিতিতে গিয়েছিল, সেটা কিন্তু ওই IMF-এর বেশ কিছু শর্ত পালন করতে যেয়ে, ওই যে তাদের কৃষি পণ্যের উপরে কী কী ইত্যাদি ইত্যাদি তা করে যেয়ে তো শেষ পর্যন্ত একটা বড় ধরনের ধাক্কা তারা খেলো, গোতাবাইয়া চলে গেলেন, নতুন করে সরকার আসলো। নতুন সরকার এসে যেটা করলো যে IMF-কে বলল, তোমার ওই আগের ফর্মুলা অনুযায়ী, আগের ওই চুক্তি অনুযায়ী, আগের শর্ত অনুযায়ী আমি তোমার কাছে টাকা নেব না। আমি না খেয়েই মরবো, কিন্তু আমি তোমার ওই শর্ত মেনে আমি টাকা নেব না। আমাকে তুলতে হবে ইকোনমিতে, তুলতে গেলে কি কি লাগবে তাতে তুমি আমার একটা বেল আউট করতে পারো, আমার কিছু পয়সা দাও বা করো। আমি তোমার সেই শর্ত মানবো না যে শর্ত দিয়ে আমি আমার ইকোনমি ঠিক করতে পারবো না। আমাদের এখানে যেটা হচ্ছে এটা খেয়াল করতে হবে যে 22 সালে বা 23 সালে IMF-এর সাথে যখন চুক্তি করেছিল, সে তো একটি পূর্ববর্তী একটা সরকার, পতিত সরকার কথা, এবং তার সামনে এরকম বহু সমস্যা ছিল। সে ওইটা ভাবে নাই যে আমি এটা আসলে পূরণ করতে পারবো কিনা, এইসব শর্ত আমি পূরণ করতে পারবো কিনা, এটা সে তখন ভাবে নাই। সে ভাবিয়েছে আমি একটা চুক্তি করে ফেলি, টাকা নিতে হবে, চুক্তি করে ফেলি। সেই রকম ধরনের একটা অসম্মানজনক বলছি এই জন্যেই, জানে যে উনি এটা ইমপ্লিমেন্ট করতে পারবেন না। উনি বিদ্যুতের দাম না বাড়িয়ে পারবেন না, উনি গ্যাসের দাম না বাড়িয়ে পারবেন না, অথচ ওইগুলো মেনে নিয়ে তিনি করেছেন। তা করে সেটা যাও, সেই চ্যাপ্টার ইজ ক্লোজ। এই সরকারের বা অন্তর্বর্তীকালীন সরকারের সময় বা এখনও আমি মনে করি বাংলাদেশ অর্থনীতির স্বার্থে IMF-এর সাথে রিভিউ করা দরকার যে আমি আপনার আগের ওই শর্ত মেনে, ও তো ওনারা নিয়েছিলেন, কোন দায়িত্বে নিয়েছিলেন, এইসব মেনেছিলেন। আমি তো এখন পারতেছি না, কারণ আমার এখন করের রেয়াত দিতে হবে, ছোটদের করের রেয়াত দিতে হবে, অনেক ইন্ডাস্ট্রিকে আমার তুলতে হবে। ও না তুললে আমি রেভিনিউ পাবো না। তা সুতরাং আমাকে এখানে একটা রেশনালাইজেশন করতে হবে। কিন্তু আপনি যেসব শর্ত দিচ্ছেন যে কারোরই রেয়াত দিতে পারবে না, কে কোন হরিপদ টাকা পয়সা বেশি নিয়ে গেছে তারে নিতে পারি নাই, এখন তার চাপটা আমি এখন এখানে এসে সকলের উপরে ফেলতেছি, এইটা না। এই জন্যই এখানে একটা করতে হবে। আমার কথা ওইটুকুই শেষ, সেটা হচ্ছে আগে অর্থনীতিকে ঠিক করতে হবে। অর্থনীতি ঠিক করতে গেলে যা যা করা দরকার সেটা করতে হবে, দেন ইট উইল ফলো মাই আদার অ্যাক্টিভিটিস। জি, শেষ না, আরও বেশ কিছু প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে আমরা জানতে চাই। আমাকে একটা বিরতিতে যেতে হচ্ছে এই মুহূর্তে। একটা বিরতি নিচ্ছি, ফিরছি এখনই। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21 রাত। আমাদের সঙ্গে আছেন নাকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ জহুরুল আলম রুমন এবং জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। আমি রুমন ভাইকে দিয়ে শুরু করতে চাই। শুল্ক হার ব্যবসার জন্য মানে কতটা সহায়ক বা প্রতিবন্ধক বলে আপনার কাছে মনে হয়? আসলে ব্যবসা বাণিজ্য করলে তো কর দিতে হবে। সো আবার গভর্নমেন্টও তো আমাদের বিভিন্ন ধরনের প্রোটেকশনও দেন ব্যবসা করার জন্য। ইনফ্রাস্ট্রাকচার, রাস্তাঘাট তো আমরা তৈরি করি না, গভর্নমেন্ট তৈরি করে দেন। আমাদের যে এই ধরেন ইউটিলিটি সার্ভিস যেগুলো আছে সেগুলো তো আমরা তৈরি করতে পারি না, গভর্নমেন্ট তৈরি করে দেন। সো যদি আমরা শুল্ক না দিই তাহলে এইসব সাপোর্ট কীভাবে গভর্নমেন্ট দিবে? তাহলে অবশ্যই শুল্ক দিতে হবে, এতে কোনো দ্বিমত নাই। এটা নিয়ে আসলে কিন্তু হাই রেট, কিন্তু এটা সহনীয় হতে হবে। এটা উচ্চ শুল্ক, শুল্কর হারটা এমন হতে হবে যেন আসলে এটার কারণে পণ্যের দাম এমন পর্যায়ে না যায় যে কনজিউমাররা কিনতে পারছে না, এই লেভেলে যেন না যায়। গভর্নমেন্টকে সবসময় এটা চিন্তা করতে হবে যে আসলে কতটুকু পর্যন্ত শুল্ক আরোপ করলে পণ্যের দামটা ভোক্তাদের নাগালের মধ্যে থাকবে। আমরা আসলে যখন গভর্নমেন্ট পলিসিতে যারা আছেন, আমার ধারণা তারা এই হিসাবটা করেনি না। তারা মনে করেন যে একটা পণ্যের মনে হয় পুরাটাই লাভ,
সো আমি যতটা শুল্ক বাড়ায় দিতে পারি। আপনি যদি চিন্তা করেন বেভারেজ আইটেমে 53% শুল্ক টোটাল, ভ্যাট, এসডি, ট্যাক্স সব কিছু মিলে 53%। তাহলে এই 53% কিন্তু ভোক্তার পকেট থেকে যাচ্ছে। সো দামটা ওই লেভেলে চলে যাচ্ছে যেন তার ক্রয় ক্ষমতার মধ্যে আর থাকছে না। এবং আপনি যদি দেখেন যে বেভারেজ প্রোডাক্ট যদি আমরা দেখি, কারা আসলে বেভারেজ প্রোডাক্ট বেশি কনজামশন করে, মূলত যারা শ্রমজীবী লোক, রাস্তায় যারা কাজ করে, কায়িক পরিশ্রম বেশি করে, এবং ইয়াং এক্সিকিউটিভ যারা আছেন, ইয়াং স্টুডেন্ট এক্সিকিউটিভ, এরা যারা আসলে অনেক দৌড়াদৌড়ি করে, শারীরিক ফিজিক্যাল অ্যাক্টিভিটিস অনেক বেশি, তারাই কনজামশন করে এবং তাদের পকেটে কিন্তু টাকাও কম। আপনি আমি কিন্তু আসলে মাসে একটা কিনে খাই কিনা সন্দেহ আছে, কোথাও গেলে ফ্রি দিলে খাই আর কি, এই টাইপের। সো যার কাছে টাকা নাই সেই কিন্তু কনজিউমার। এবং ওভারঅল যদি পুরো এফএমসিজি সেক্টরটাই দেখেন, মূল কনজিউমার কিন্তু যারা নিম্ন আয়ের লোক। তাহলে আমাদের শুল্ক হারটা এমন হওয়া উচিত যেন তাদের কনজামশনে প্রভাব না পড়ে। প্রভাব কি পড়ছে বা বর্তমানে, বা আপনাদের এখন কতগুলো পণ্য তালিকা আছে, তালিকায় কি কি প্রোডাক্ট আছে? আমরা এখন বেভারেজ পণ্য তৈরি করে, আপনারা জানেন মোজো, ক্লেমন সহ আমাদের ডেইরি প্রোডাক্ট আছে, আমাদের জুস প্রোডাক্ট আছে, স্ন্যাক্স আইটেম আছে, সব মিলে আমরা প্রায় 200-র কাছাকাছি পণ্য উৎপাদন করি এবং সবই ভোগ্য পণ্য। সবই আসলে যাদের তুলনামূলক মানুষ মূল খাবার হিসেবে খায় না, সেকেন্ডারি প্রোডাক্ট হিসেবে। সেই প্রোডাক্টগুলো ক্রয়ের ক্ষেত্রে কি আগের যে মাত্রা ছিল সেটা আছে নাকি কমে গেছে আরো বিক্রয়ের ক্ষেত্রে? আমরা যদি বলি যে আমরা আসলে প্রতিনিয়তই দাম বাড়াচ্ছি, প্রতিনিয়ত বলতে প্রতিদিন না, কারণ প্রত্যেকবার বাজেটের পরে আমাদের একটু দাম বাড়াইতে হয়। এবং আপনি যদি বেভারেজ সেক্টরে দেখেন, গত 3 বছর ধরে বেভারেজ সেক্টর ডিগ্রো করছে, কারণ দাম এমন জায়গায় চলে গেছে, এরপরে এটা ভোক্তাদের ক্রয় সীমার অলমোস্ট বাইরে। এরপরে যদি আবার দাম বাড়ায়, আসলে কিনতেই পারবে না। এবং আপনি যদি দেখেন, আমাদের বাংলাদেশে এখন 2টা মাল্টিন্যাশনাল কোম্পানি বেভারেজ বিক্রি করে, কোক এবং পেপসি। লোকাল 5-6টা কোম্পানি আছে, আমরা আছি, আকিজ আছে, পার্টিক্স আছে, মেঘনা আছে, দেশবন্ধু আছে, বেশ কিছু কোম্পানি লোকাল মার্কেট আছে, প্রাণ আছে। তো সবার কাছে যদি আপনারা যান, দেখবেন যে সবারই সেলস ড্রপ করছে। একটাই কারণ, কনজামশন ড্রপ করছে। এবং আমাদের দেশে গত কয়েক বছরে, যেটা প্রথমে বলছিলাম, যে আমাদের দেশে কিন্তু বেকারত্বের হার বাড়ছে, যেহেতু পাবলিক সেক্টরে তো ইনভেস্টমেন্ট নাই, কোনো বড় প্রজেক্ট নাই, সো টাকার যে ফ্লো, টার্নওভার, এটা কমে গেছে। প্রাইভেট সেক্টরেও কিন্তু সিগনিফিক্যান্ট ইনভেস্টমেন্ট কমে গেছে। ব্যাঙ্কগুলোর থেকে যেসব কোম্পানি আছে, অনেক কোম্পানি আছে ব্যাংক লোন নিয়ে ব্যবসা করতো, তারা কিন্তু এখন ইচ্ছা করলে ব্যাংক লোন অ্যাক্সেস করতে পারছে না, ব্যাংকে টাকা নেই, সে ভালো কোম্পানিগুলো ব্যাংক লোন পাচ্ছে না। সো দ্যাট সব কিছু মিলেই কিন্তু আমাদের পুরা ইন্ডাস্ট্রিতে একটা নেতিবাচক প্রভাব চলছে পুরো বাংলাদেশে। এই সরকার কিন্তু কালকে সকালবেলা চলে যেতে হবে না, সে কিন্তু আগামী 5 বছরের ম্যান্ডেট নিয়ে, জনগণের ম্যান্ডেট নিয়ে আসছে। সুতরাং তাকে আসলে এই সেক্টরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, কীভাবে বিনিয়োগ বাড়ানো যায়, কিভাবে প্রাইভেট সেক্টরে বিনিয়োগ বাড়ানো যায়, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যায়। একটা বলছেন যে করনীতি বিষয়টি, সেটি কি, কেমন করনীতি? আমি আগেও আপনি বলছিলেন, সেটি একটু পরিষ্কার করবেন। যারা করনীতি তৈরি করেন তারা আসলে ব্যবসায়ীদের কাছে কোনো সাজেশন নেন না। এই নীতি যারা তৈরি করেন, এখানে আসলে না, কিন্তু আমরা তো জানি যে ব্যবসায়ীদের সঙ্গে প্রত্যেকটি বাজেটের আগেই তাদের একটি আলোচনা হয়, পরামর্শ শোনেন ব্যবসায়ীদের কাছ থেকে। সেখানে কি আপনারা তো নিশ্চয়ই বিষয়, আমরা পরামর্শ দেই, কিন্তু নীতি গ্রহণের ক্ষেত্রে আমাদের আসলে কোনো ইনপুট দেওয়ার সুযোগ থাকে না। এখানে এমন কোনো ব্যবসায়ীদের কোনো কমিটি নেই যারা করনীতির এনবিআরে তো উচিত ব্যবসায়ীদের সাথে জয়েন্ট একটা কমিটি করা, এই করনীতিগুলো তৈরি করার জন্য একটা অ্যাডভাইজারি বোর্ড থাকা উচিত ব্যবসায়ীদের পক্ষ থেকে, যেখানে এই বোর্ড তাদেরকে সাজেস্ট করতে পারবে। এনবিআর আমাদের সাথে কথা শুনেন, কিন্তু আসলে তারা মূলত ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF এর প্রেসক্রিপশন ফলো করেন, আমাদের থেকে অনেক বেশি। সো আমাদের পরামর্শ শুনেন আর তাদের হুকুম শুনেন, ডিফারেন্সটা এইখানে। আমাদের সবচেয়ে বড় হলো যে অন্য কারো প্রেসক্রিপশনে যদি আপনি বাংলাদেশের করনীতি তৈরি করেন, তাহলে আমরা পিছিয়ে যাব। ডক্টর আব্দুল মজিদ ভাই যেটা বলছিলেন, যে শ্রীলঙ্কার একটা এক্সাম্পল দিলেন, হ্যাঁ, শ্রীলঙ্কার সরকার কিন্তু চেঞ্জ হওয়ার সাথে সাথে বলছে যে আমরা তোমার এটা মানি না। আমাদের জন্য এইটাই সুযোগ, এটা আমরা কি সেটা বলতে পারবো যে আমরা এটা মানি না? উচিত, আমরা এটা মানি না। সেই জায়গায় কি আমরা আছি? আপনি যদি দেখেন, আমি গত 5 বছরের হিস্ট্রি যদি আপনাকে বলি, কোভিডের সময় আমরা কোথায় ছিলাম, বাংলাদেশ মনে একদম শেষ হয়ে গেল। আমরা কিন্তু খুব ভালো কামব্যাক করছি। আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধ যখন হলো, সব কিছু দাম বেড়ে গেল, আমরা মনে করছিলাম খুব বিপদে পড়ে যাব, কিন্তু আমরা কিন্তু আলহামদুলিল্লাহ আমরা সেখান থেকে ভালো মতো ব্যাক করেছি। ইভেন বর্তমান যে ক্রাইসিস আছে, আমার মনে হয় এখান থেকে আমরা খুব ভালো মতো ব্যাক করবো, কারণ আমাদের ছোট্ট একটা জায়গাতে আমরা 18 কোটি লোক বসবাস করি। এই 18 কোটি লোক নিজেদের খাবার জোগানোর জন্যই কাজ করে।
সো দ্যাট আমাদের কামব্যাক করা খুবই সহজ। আমাদের দেশে পরিবারগুলো খুব শক্ত। পৃথিবীর অন্য জায়গায় যদি দেখেন, যে পরিবারে যে পুরুষটা আয় করছে সে কিন্তু তার একটা বড় অংশ নিজে কনজামশন করে। আমাদের দেশে পরিবারে যে পুরুষটা আয় করে সে তার ফ্যামিলির জন্য করে। আমাদের দেশে যদি দেখেন আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি কেন ভালো করছে, আমি তার বড় কারণ বলবো হলো যে গার্মেন্টস শ্রমিকরা মদ খায় না, সো দ্যাট তারা আসলে একদম কঠোর পরিশ্রম করে এবং দিন শেষে আবার তাদের বাসায় ফিরে যায়, পরের দিন আবার কাজে যোগ দেয়। অন্যান্য দেশে যদি দেখেন যেসব জায়গায় ওয়াইন খুব অ্যাভেলেবেল, তারা কিন্তু একদিন কাজ করে 2 দিন আসে না, বা সপ্তাহে 3-4 দিন কাজ করার পরে আর আসে না। সো আমাদের দেশে এটা একটা বড় বিউটি আমি বলবো যে আমরা অল্প জায়গায় অনেক লোক বাস করি, আমাদের পরিবারগুলো খুবই, আমাদের পারিবারিক বন্ধন খুবই স্ট্রং এবং আমরা আসলে কাজ করতে চাই। এইটাই আমাদের ঘুরে দাঁড়ানোর সবচেয়ে বড় জায়গা। আমরা যে কোনো চ্যালেঞ্জ যে কাউকে দিতে পারি, এটা কোনো অসুবিধাই নেই। জি, আমি আপনার কাছে আবারও আসবো, মজিদ ভাইয়ের কাছে আসতে চাই। মজিদ ভাই, তিনি বলছিলেন বেশ কয়েকবার যে আসলে যে সরকার ওয়ার্ল্ড ব্যাংক বা IMF এর পরামর্শ অনুযায়ী সবসময় চলে, নীতি সিদ্ধান্তগুলো গ্রহণ করে। আমি আলোচনায় যাবার আগে একটি তথ্য আপনাকে জানাতে চাই, আপনি জানেন নিশ্চয়ই সে বিষয়টি। চলতি 2025-26 অর্থ বছরের প্রথম 9 মাসে লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আদায়ে প্রায় 98,000 কোটি টাকা ঘাটতি হয়েছে। এই ঘাটতির পরিমাণ গত পুরো অর্থ বছরের রেকর্ড ঘাটতিকেও ছাড়িয়ে গেছে। এই ঘাটতি তো রেকর্ড পরিমাণ, এটা কমানোর কি উপায় আছে? না, আমরা যখন ঘাটতির কথা বলি তার মানে আমার টার্গেটের ওখানে সমস্যা। জি, টার্গেট আমি বেশি করেছি, অতীতের থেকেও করেছি, এবং আমি কোনো কর্মসূচি নেইনি। আমি যে অতিরিক্ত যে টার্গেটটা করলাম তার পিছনে তো আমার একটা ব্যাকআপ থাকতে হবে, আমার কর্মসূচি থাকতে হবে, তাহলে না আমি ওটা পারবো। আমি সেটার দিকে তাকাইনি, আমাকে টার্গেট বেশি করে দেওয়া হয়েছে, বেশি দেওয়া হয়েছে, আর যা পাচ্ছি ওইটাতে বিয়োগ করে ঘাটতি শব্দ বলতেছি। এটা তো আপেক্ষিক শব্দ। আমি যদি টার্গেট কম করতাম তাহলে আমার ঘাটতি এত হতো না। জি, হ্যাঁ, তা আমি টার্গেটটা করলাম কেন ওইভাবে? এখানে সেই জন্যই বলছি যে ওই জন্যই কথা বললাম, অর্থনীতি আগে না কর আগে। আপনি অর্থনীতি জানেন যে অসুস্থ, সে তার ব্যাংকিং সেক্টর খারাপ, পুঁজিবাজার শেষ, মানুষের পার্চেজিং পাওয়ার নাই, দ্রব্যমূল্যের সমস্যা, ব্যাংকিং খাতের এই অবস্থা, এইটা জেনে শুনে আপনি জানেন যে এখান থেকে কর আসবে না বা পারা যাবে না বা হচ্ছে না, বা আপনার সেই সুশাসন নাই, আপনি যে একটা আলাদাভাবে যে ড্রাইভ দেবেন সেই ড্রাইভ দেওয়ার মনোবল বা কর্মসূচি আপনার নাই। তা না থাকলে আপনি তখন কিভাবে, যেমন আপনি বড় বড় করদাতাকে আপনি টাকা চুরি করে নিয়ে গেছে, কিচ্ছু বলেন নাই, তার কাছে টাকা নেওয়ার ব্যাপারেও কিছু নাই। একজনের 50,000 কোটি টাকা ভ্যাট ফাঁকি দিয়েছে, এটা শুধু নিউজ আসছে, কিন্তু আপনি নেওয়ার কোনো কথা বলেন নাই। তা না বলাতে কি হচ্ছে, ওই যারা এক্সিস্টিং আছে তাদেরই এখন IMF বলতেছে ওর সব কমাই দাও, ওর নীতিবিদ্যা সব কমাই দাও, হ্যাঁ সব কমাই দিতে। ও কমাই দিলে তো কি হবে, ও কমাই দিলে মানে ওইটা না দিলে তো ও তো আরও পারবে না। আগে তো একটু দাঁড়াচ্ছিল, এখন তো দাঁড়াতেও পারবে না। তা ওইটা তো না, আমাকে যেতে হবে যে আমাকে স্বয়ংবর করতে হবে আগে অর্থনীতিকে স্বয়ংবর করতে গেলেই যেটা হবে। আমার এখন এই জন্যই মেন যে কাজ, আপনি যে বললেন অসম্ভব বা কিছু না, আমি মনে করি সম্ভব। উনিও কিন্তু একটা আশাবাদের কথাও বলেছেন যে এই অবস্থার থেকেও আমরা কাটিয়ে উঠবো। অতীতেও আমরা এরকম অনেক বেকায়দা পরিস্থিতি পড়েছি, আবার কিন্তু উঠে আসছি। আমার উঠে আসার যথেষ্ট পথ আছে। নাম্বার 1 হচ্ছে আমি যেহেতু রেমিটেন্সের উপরে খুব নির্ভরশীল, এবং রেমিটেন্স যেসব জায়গাতে আসবে সেখানে অনেক সমস্যা হয়েছে, জানি আমি এটা। আমার এখান থেকে প্রথম পয়েন্ট হচ্ছে, সরকার তাদের ওই ইয়েতেও বলেছেন ইশতেহারে, আমাকে স্কিল্ড ম্যান পাওয়ার তৈরি করতে হবে সিরিয়াসলি। এটা করে পাঠাতে পারলে আমার রেমিটেন্স বাড়বে, রেমিটেন্স বাড়লে কাজ হবে। 2 হচ্ছে আমার প্রাকৃতিক সম্পদ আমার যা আছে সেটাকে আমার কাজে লাগাতে হবে। হরমুজ প্রণালীর ওখানে এসে আমার অপরিশোধিত ওই যে তেল গাড়ি থামিয়ে যাবে, এটা আমার আগের থেকে ফোর্সই করতে হবে, হতে পারে। তো সেই জন্য আমার নিজের যেসব গ্যাস খুব খনন করার বাকি আছে, তেল অনুসন্ধানের যেসব কাজ বাকি আছে, সেগুলোকে একটা খুব স্ট্রং পজিশন নিয়ে সেটা করতে হবে। একদিনই হয়তো হবে না, কিন্তু আই হ্যাভ টু স্টার্ট যাতে হয়। তারপরে আমার ওই যে এর উৎস, এটা নেওয়ার যে উৎস, সেখানেও আমার করণীয় আছে। কারণ ব্রুনেইয়ের সাথে আমাদের 19 সালে এবং 21 সালে দুইটা সামিট, মানে বড় ধরনের ভিজিটের সময় আমাদের কিন্তু মেমোরেন্ডাম করা আছে, অ্যাগ্রিড মিনিটস করা আছে যে আমরা তাদের কাছ থেকে তেল গ্যাস নিতে পারবো। হ্যাঁ, আমরা সেটা যাইনি কেন? আমি আমার নিজস্ব সীমাবদ্ধ একটা ব্যবসায়িক চিন্তায় যে না, আমি ওর কাছ থেকে নেবো কেন, আমি আনবো, LNG আনবো,
কুয়েতের থেকে আনবো, এখানে আমার পয়সা হচ্ছে, ব্যবসা হচ্ছে, ফাঁকি দিচ্ছি। জি। হ্যাঁ, এই ব্যবসার চিন্তায় আমি আমার নিজের দিকে তাকাইনি, আমার এই যে গ্যাস কূপ খনন টনন এইসব কাজে যাইনি। প্লাস আমি আমার যে একটা সোর্স ছিল ব্রুনাই, এই ব্রুনাই সোর্সটার উত্তরটা কি, হরমুজ প্রণালী নাই, আমি এখান থেকে সরাসরি নিতে পারতেছি। এখান থেকে আমি তেল কিনতেছি, কিন্তু আমার হরমুজ প্রণালী আটকাই দিচ্ছে। ইন্টারন্যাশনাল পলিটিক্স, জিও পলিটিক্সে আমি আটকে যাচ্ছি, এখানে সেইটা নাই। তৃতীয় হচ্ছে যে আমার এই যে আমরা এখন দিচ্ছি, মানুষের পার্চেসিং পাওয়ার বাড়াতে হবে বলছি, বাড়াতেই হবে, কারণ ওনার উৎপাদনের জন্য এটা দরকার। সেটার জন্য এই যে এখন ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে, হ্যাঁ, এটা দিয়ে ওকে আস্তে আস্তে ওর একটা পার্চেসিং পাওয়ার বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। আরেকটা হচ্ছে আমি স্বাস্থ্য শিক্ষা খাতে যদি গুণগত মানসম্পন্ন চিকিৎসা এবং শিক্ষার যদি আমি নিশ্চিত করতে পারি, তাহলে ওর যে এক্সট্রা পয়সা খরচ হয় কোচিং করতে যেয়ে কিংবা ওই বাইরে যে চিকিৎসা করতে যেয়ে খরচ হয়, ওইটা যদি আমি কমাতে পারি, তাহলে ওর পার্চেসিং পাওয়ার ওখানে অনেকটা বেঁচে গেল আর কি। কর ফাঁকির বিষয়টি যেটি সবসময় খুব বহুল আলোচিত, কর ফাঁকি কিভাবে ঠেকানো যায়? অনেক সময় আমরা দেখি যে সাধারণ মানুষের পারসেপশন বলেন যে আমরা কর দেই, কিন্তু সেই টাকা কি আসলেই সরকারের রাজস্ব খাতে জমা হয় কিনা, সেই একটি প্রশ্ন থাকেই, মানুষ তোলে। কেন এই বিষয়টি আসলে কিভাবে? ওই যে এখানে সুশাসন প্রয়োজন, সুশাসন, আপনার দৃষ্টিভঙ্গির পরিবর্তন। যেমন আমরা সবাই কিন্তু ট্যাক্স দেই, মানে ভ্যাট দেই, এই যে এখন চা খাচ্ছি এর কিন্তু আমি ভ্যাট দিচ্ছি, কিন্তু এই টাকাটা কিন্তু সরকারের কোষাগারে যাচ্ছে না। এই যে যাচ্ছে না, সেটার আসলে সমাধান কি, যাবে এরকম উপায় কি করা যায়? এটা আপনাকে ঠিক হতে হবে। সুশাসন সকল পর্যায়ে, জাস্টিস, সুশাসনটা যতই কষ্টকর হোক, সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। আমি একটু যোগ করতে চাই এটার সাথে। অবশ্যই। ধরেন প্রথমত হলো অটোমেশন, গভর্নমেন্টকে সর্বস্তরে অটোমেশন চালু করতে হবে আসলে। ইভেন যদি ইন্ডাস্ট্রিগুলোকে আপনি স্কেল করে ফেলেন, স্মল ইন্ডাস্ট্রি, মিডিয়াম ইন্ডাস্ট্রি, লার্জ স্কেল ইন্ডাস্ট্রি, সো লার্জ স্কেল ইন্ডাস্ট্রি হইতে হলে তাকে এই ধরনের অটোমেশন লাগবে, মিডিয়াম ইন্ডাস্ট্রিতে এই ধরনের অটোমেশন লাগবে মাস্ট, আদারওয়াইজ আপনি লাইসেন্স দিবেন না। কারণ একটা বড় ইন্ডাস্ট্রি করছে, তার অটোমেশন নাই। অটোমেশন যদি আপনি রাখতে পারেন, আপনার কিন্তু ইনপুট থেকে একদম আউটপুট পর্যন্ত এটা আসলে আপনি সবসময় দেখতে পারেন, সো ফাঁকি দেওয়ার টেন্ডেন্সি অনেক কমে যায়। এটা একটা। তারপর আরেকটা হলো যে বাজার মনিটরিং। আমাদের কিন্তু ভ্যাটের ইন্টেলিজেন্স আছে, সেই ইন্টেলিজেন্স কী করে কোম্পানিগুলি ভ্যাট দিচ্ছে কিনা সেইটার জন্য অনেক চেষ্টা করে তারা ধরতে, এবং ধরতে পারার পর একটা সেটেলমেন্টে চলে আসে। বাট আপনি যদি এইটা না করে বাজার মনিটর করেন, আপনি একটা দোকানে গেলে তো দেখতে পাবেন কোন প্রোডাক্ট বেশি চলে, কম চলে। ভাই, এটা জন্য তো অনেক ইন্টেলিজেন্স হওয়ার দরকার নেই। আপনি সারা বাংলাদেশেই আপনার সবখানেই আমাদের ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত গভর্নমেন্টের ছোটো ছোটো হলেও ইউনিট আছে, সো আমরা ইজিলি বাজার মনিটরিং করতে পারি। বাজার মনিটরিং করে আমরা সেই কোম্পানিগুলোকে ধরতে পারি যে তোমার প্রোডাক্ট এই পর্যন্ত পাওয়া যায়, সো ভ্যাট কোথায়। এই জন্য আমরা আমি ওনার সাথে এটা খুব ভালো পুষ্টিকর পয়েন্ট তুলেছেন উনি, এবং আমি মনে করি এর সাথে আমারও একটু যোগ করার আছে। সেটা হচ্ছে যে আমি দেখতেছি, জানছি হচ্ছে, কিন্তু না দেখার ভান করছি। কেন করছি? এটা কিভাবে থামানো যাবে? অটোমেশন ওয়াজ এ ভেরি গ্রেট, মানে খুব এফেক্টিভ একটা পয়েন্ট, যে অটোমেশন হলে আর আমার সাথে আপনার দেখা হওয়ার দরকার নেই, মেশিন উইল টেক কেয়ার এভরিথিং। এখন আপনি এই মুহূর্তে আপনি খুলনায় 25,000 টাকা পাঠাবেন, কোনো ব্যাপার না, আপনি এখানে বসে দিচ্ছেন, ও লোক পেয়ে যাচ্ছে। কিন্তু আপনি একটা ব্যাংকিং সেক্টর থেকে বা কোনো থ্রুতে যেতে চান, দেখা যাবে যে আপনার পয়সা মাঝখানে কিছুটা চলে গেছে, উল্টো হয়ে গেছে। হ্যাঁ, তা ও যদি পারে, বিকাশ যদি পারে, এমনকি অনেক সেক্টর কিন্তু অলরেডি আজকাল ছেলে মেয়েদের পরীক্ষার ইন্টারভিউ কার্ড থেকে শুরু করে সব কিছু কত হয়ে গেছে। হ্যাঁ, এখানে কেন হয় না? এখানে কেন হয় না, এইটা নিয়ে আমরা ভালো করে স্টাডি করেছি। ওই যে আমরা একটা কমিটি ছিল, রেভিনিউ কমিটি, আমরা সেখানে ওটা পরিষ্কার বলেই দিয়েছি, 90 সাল থেকে এই পর্যন্ত প্রায় কয়েক হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। প্রত্যেকটার হেডিং হচ্ছে ডিজিটাইজেশন, অটোমেশন, এটা ওটা, কিন্তু কোনো প্রকল্পগুলো শেষ হয়নি, কোনো প্রকল্পগুলো ক্যারি ওভার হয়নি, ভালো করে দেখা হয়নি। এবং এখানেই যেটা মানে আমরা স্টাডিতে যেটা পেয়েছি, সংস্কারটা চাইতে হবে। এটা খেয়াল করতে হবে যে এই যে সংসদ বলি বা বলি, এরা সবাই কিন্তু করদাতা। এরা কোনদিন ওইভাবে করবে না, কারণ ও তো মনে করবে যে ঠিক আছে আমি অমুক, আমার ফাইল তুমি দেখো ভালো করে, আর ও বলবে আচ্ছা ঠিক আছে আপনার ফাইল আমি দেখবো। এইভাবে তো হবে না। এটা রাষ্ট্রের, রাষ্ট্র উপরের থেকে যতই তিক্ত হোক,
রাষ্ট্রকে এটা ইম্পোজ করতে হবে। জি মজিদ ভাই, ব্যাংক নিয়ে আপনি শুরুতেই কথা বলছিলেন যে ব্যাংকিং খাতে বা ওই সেক্টরে মানুষের আস্থা কিভাবে ফেরানো যাবে, বা আরেকটি কথা আমরা শুনছি যে ব্যাংকগুলো কি লুটেরাদের হাতে আবার চলে যাবে কিনা, সেই প্রশ্নটুকুই বারবার আসছে। এই বিষয়ে আপনার কাছে কি জানতে চাই, যে আস্থা আসলে ফিরবে কিভাবে? কথা হচ্ছে যে টাকা তো চলে গেছে, এটা ঠিক আছে, ওই জন্যই এখানে শর্ট হচ্ছে, ওনাদের চোখে লোন দেওয়ার মতন টাকা নাই বা সুদের হার বাড়াচ্ছি, এবং সরকার এমনও করতেছে যে কটা ব্যাংক ভালো চলে তাদেরকে বলতেছে টাকা জোগাড় করো, আর আমার ট্রেজারি বন্ড কেন, অর্থাৎ সরকার নিজেই কিন্তু টাকা তুলে নিচ্ছে বাজার থেকে। এইগুলো বন্ধ করতে হবে। ব্যাংকরে বলতে হবে যে ব্যাংক তুমি তোমার মতন চলো, ভালো করে চলো, আস্থা অর্জন করে চলো, তোমাকে এ করতে হবে না। এই যে যেমন কিছু দুর্বল ব্যাংকরে একসাথে করলেন, আপনি এটা করতেছেন ঠিক আছে, এটা প্রফেশন, মানুষের আস্থা ফিরতেছে, আসতেছে, টাকা ফেরত পাবে। হঠাৎ করে আপনি বললেন যে না আমি আবার সেই আগের, কোথায় ফিরে যাচ্ছেন? ভুল করেন যদি, এই ভুলগুলো করা যাবে না, এই ভুল মেসেজগুলো দেওয়া যাবে না, কারণ এই ভুল মেসেজ দিলেই আস্থাটা নষ্ট হয়ে যাবে। আপনাকে এই আস্থা তৈরি করার জন্য আমি একটু উদাহরণ দেই, আমি প্রায় বলছি আজকে, জাপানে 1997 সালে এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। ব্যাংকগুলো প্রচুর লোন দিয়ে অনেক হাউজিং গড়ে তুলেছে, এখন হাউজিং, ওই হাউস কেউ কেনে না, তখন ওই কোম্পানিও বসে গেল, হাউজিংয়ের রিহ্যাবিলের কোম্পানি, আর ব্যাংকগুলো আস্থার হীনতে পড়ে গেল, কারণ টাকা ওখানে দিয়েছে। তখন জাপান গভর্নমেন্ট নিজেরাই কী করলো, যে আমার আগে আস্থা ফিরাতে হবে, এই ব্যাংকগুলো যেন ভুট না হয়ে যায়। ব্যাংকগুলো ভুট হয়ে গেলে আমার জনগণ আর এখানে টাকা রাখবে না, টাকা না রাখলে এই টাকা বেপথে চলে যাবে, অন্যদিকে চলে যাবে, আস্থা নষ্ট হয়ে গেলে আমার অর্থনীতি পড়ে যাবে একদম। তখন সে তারা কী করলো, নিজেরা তাদের বাজেটের থেকে, তার টাকা, করের টাকার থেকে সে এই 683 ট্রিলিয়ন ইয়েন আপনার ইনজেক্ট করলো, ব্যাংকগুলোর দিয়ে দিল যে তুমি এই টাকা দিয়ে আগে তুমি দাঁড়াও ভাই, পরে ওই টাকা তোলা যাবে, তুমি দাঁড়াও এ করো। তো সুতরাং এখানেও সরকারকেই এমন ধরনের একটা স্কিম আনতে হবে, ইনসেন্টিভ স্কিম আনতে হবে, যাতে ব্যাংকগুলো আস্থার সাথে দাঁড়াতে পারে, এবং এইভাবে বলে দিতে হবে যে আমি আর তোমার কাছে টাকা নেব না, তুমি মানুষকে দেওয়া। ওই যে বললাম সব উদ্যোক্তা তৈরি করতে হবে, প্রাইভেট সেক্টরকে ডেভেলপ করতে হবে। সুতরাং প্রাইভেট সেক্টরকে ডেভেলপ করার জন্য আমরা পরের সময়, করোনার সময় ইনসেন্টিভ দিয়েছি না, ওই যে ইনসেন্টিভ প্যাকেজ দিয়েছি না, ওকে দাঁড়াবার সাহায্য করে দিয়েছি। তো সেই বড়রা বড় টাকাগুলো ঠিকই নিয়ে গেছে, ছোটরা নিতে পারেনি, এখনও সেই টাকা আমরা আস্তে আস্তে করছি। এই জিনিসগুলো, নিয়মগুলোকে সহজ করে দিতে হবে, দিয়ে আস্থা ফিরতে হবে। আস্থা এমনি হঠাৎ করে আইন কানুন জারি করে হবে না, পর্যায়ক্রমে সেই আস্থাটা অর্জন করতে হবে। আমি আবার রোমন ভাইয়ের কাছে আসতে চাই। বেভারেজ যে পণ্যগুলো আছে সেটি ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন জায়গায় দেখা যায় যে নেতিবাচক একটি প্রচারণা চালানো হয়, যে সেটি স্বাস্থ্যসম্মত কিনা। আসলে আপনাদের কাছে জানতে চাই যে আসলে এই প্রোডাক্টগুলো কি স্বাস্থ্যসম্মত, কিভাবে আপনারা মেনটেন করেন? সফট ড্রিঙ্কস বা কার্বোনেটেড সফট ড্রিঙ্কস যেটাই বলেন, এটা আসলে সারা পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় পানীয়, শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে। সো এমনও দেশ আছে পৃথিবীতে যারা আসলে পানির থেকে সফট ড্রিঙ্কস বেশি খায়। মেক্সিকো, জি, মেক্সিকোতে ওরা প্রতিদিন প্রায় 1.5 লিটারের মতো বেভারেজ খায় প্রতিদিন। সো দ্যাট আসলে যে প্রচারটা আছে এটা পুরোপুরি ঠিক না, আমি আংশিক ঠিক বলবো কেন, এটাতে সুগার কন্টেন্ট আছে। সো নর্মালি ওই ডিরেক্ট হেলথ হ্যাজার্ড নাই, কিন্তু সুগার তো একটা বয়সের পরে যে অবশ্যই সুগার ইনটেকে একটু সমস্যা আছে। আর সুগার তো আপনার বার্ন করতে হবে, আসলে কার্বোহাইড্রেট আপনি যেভাবেই নেন আপনাকে এটা বার্ন করতে হবে। সো আপনি যদি কার্বোহাইড্রেট নেন আর এটা বার্ন না করেন, তাহলে তো এটা আপনার জন্য কিছুটা আপনার ওবিসিটিটা বাড়ে। সো এই কারণেই পৃথিবীর অনেক দেশেই এখন এটাকে সুগারের কারণে কিছুটা ডিসকারেজ করছে। কিন্তু বেভারেজ কিন্তু অন্য কোনো স্বাস্থ্য ঝুঁকি বা এরকম আসলে ডিরেক্ট কিছু নাই, যেহেতু এটা চিনির মাত্রা আছে, চিনি শরীরে হজম হতে একটু বেশিই লাগে এটার জন্য। আর আমাদের দেশে যদি বলেন, আমাদের দেশে আসলে এখনও রিকমেন্ডেড ডেইলি অ্যালাউন্স একজন মানুষের জন্য প্রতিদিন যে পরিমাণ সুগার লাগবে, আমাদের এখনও কনজামশন তার থেকে কম স্টিল। সো আমাদের দেশে তো আর এইটা প্রশ্নই ওঠে না। এটা আসলে হয়তো শীত প্রধান দেশগুলোতে বিশেষ করে এটা শক্তভাবে ক্যাম্পেইন করা হয়, যেহেতু তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস অনেক কম, সো সুগারের কনজামশন সেই তুলনায় বেশি। কিন্তু আমাদের দেশে কিন্তু এখনও আমাদের যে কনজামশন প্রয়োজন তার থেকে আমাদের কম আছে। আর আরেকটা বিষয় যদি আপনি দেখেন, খেয়াল করেন যে আমাদের কিন্তু বেভারেজ থেকে মিষ্টির কনজামশন অনেক বেশি। আপনি যদি খেয়াল করেন যে আমরা এখানে যারা বসে আছি প্রত্যেক মাসে হয়তো 3-4 বার মিষ্টি খেয়েছি,
তো মিষ্টির উপরে কিন্তু ট্যাক্স বা ভ্যাট নিয়ে কোনো চিল্লাচিল্লি নাই, ওটা নিয়ে স্বাস্থ্য ক্ষতি নিয়ে কোনো কথা নেই, কিন্তু বেভারেজ নিয়ে এটা আমরা অনেক বলি। এটা আসলে সবসময় গভর্নমেন্ট চেষ্টা করেন আমাদের উপরে এগুলো বলে একটা কিভাবে এসডি বাড়ানো বা একটা প্রেশার তৈরি গভর্নমেন্ট মনে করছে যে মানুষ তো কিনছে খাচ্ছে জিনিসগুলো, তাহলে কিভাবে একটা প্রেশার বাড়ালেও খাবে। কিন্তু আসলে আমি ব্যক্তিগতভাবেই মনে করি যে বাংলাদেশ এখন ওই জায়গায় যায় নাই যেখানে সুগার কনজাম্পশনের উপরে এখনো আমাদেরকে রেস্ট্রিকশন দিতে হবে, কারণ এখনো আমাদের পার মাথা পিছু সুগারের যে কনজাম্পশন সেটা অনেক কম আছে। অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রে সেটি আপনারা কিভাবে মেইনটেইন করেন? আমাদের যে অন্যান্য প্রোডাক্ট যেগুলো আছে, আমাদের যদি জুস বলি বা আমাদের যে স্ন্যাক্স আইটেম আছে, আসলে আমাদের কোম্পানির একটা মূল্যবোধই হলো যে যেটা আমরা নিজেরা খেতে পারবো না, কনজাম্পশন করতে পারবো না, সেটা আমরা বিক্রি করতে পারবো না। আমাদের ফাউন্ডার চেয়ারম্যান মরহুম শেখ আকিজউদ্দিন স্যার, আমি ওনার সাথে কাজ করার সুযোগ হচ্ছে আমার অনেক দিন, উনি সবসময় বলতো যে যেই প্রোডাক্ট তোমার ফ্যামিলিতে খাওয়াইতে পারবো না সেটা বিক্রিও করবে না। সো দ্যাট আমাদের প্রোডাক্ট নিয়ে আমরা কিন্তু খুব স্ট্রংলি এটা বলি সবার কাছে, আমার ফ্যামিলিতে এটা কনজাম্পশন করে। যদি অল্টারনেটিভ কোনো প্রোডাক্ট না থাকে তাহলে আলাদা, আচ্ছা না হলে আমরা আকিজের প্রোডাক্টই, আমাদের যে প্রোডাক্টগুলো আছে সেগুলোই কনজাম্পশন করি যদি আমাদের থেকে থাকে। আপনাদের সামনের পরিকল্পনাগুলো কি? আপনি বড় একটি দায়িত্বে আছেন আকিজ গ্রুপের। আমরা আসলে আপনার এই কোশ্চেনটা সম্পূর্ণ কোশ্চেন হিসেবে বলি, বাংলাদেশের জন্য একটা বড় চ্যালেঞ্জ হলো খাদ্য নিরাপত্তা। আপনি জানেন যে আমরা আসলে ভেজাল খাবার এত বেশি খাই, আপনি যদি আমাদের হসপিটালগুলোতে যান, আমরা আপনি এখন 30-40% কিডনি রোগী দেখতে পাবেন। এটা বড় কারণ হলো ভেজালের জন্যই। আমাদের কিডনি ডায়ালিসিস সেন্টার প্রতিদিন ঢাকায় তৈরি হচ্ছে, সারা দেশে তৈরি হচ্ছে, এবং কোনোটার বেড খালি পাওয়া যাচ্ছে না। এটা বাড়ছেই। তার একটাই কারণ, আমাদের প্রচুর কোম্পানি আছে যেগুলোর উপরে গভর্নমেন্টের কোনো নিয়ন্ত্রণ নেই। এই যেহেতু ভ্যাটের নিয়ন্ত্রণ নেই, আনরেজিস্টার্ড কোম্পানি প্রচুর আছে। সো এবং আপনি যদি আপনার গ্রামে দেখেন, আমরা একটা ছোট একটা মোজো 200 ml একটা 250 ml মোজো আমরা বিক্রি করি 20 টাকা। 10 টাকা তো মার্কেটে পাওয়া যায় অনেক প্রোডাক্ট, 15 টাকাতে পাওয়া যায়। সো আমরা 20 টাকা দিয়ে সার্ভাইভ করতে পারছি না, 15 টাকাতে সে কীভাবে সার্ভাইভ করবে? বাজারে যদি জুস দেখেন, জুস নিয়ে তো বাজারে অনেক গল্পই আছে। হ্যাঁ, সো ভেজাল প্রোডাক্ট কিন্তু প্রচুর পাওয়া যায়। এটা ছাড়াও মানে এটা তো সরাসরি কিছু কোম্পানি আছে ভেজাল প্রোডাক্ট বা মানহীন প্রোডাক্ট তৈরি করে, এছাড়াও নকল প্রোডাক্ট বাংলাদেশের বাজারে অনেক। আপনি যদি কিন্তু বড় ধরনের একটি ইম্প্যাক্ট পড়ছে নকল ভেজালের কারণে, দেখা যাচ্ছে যে যারা আসল তাদের প্রতি মানুষের আস্থা নষ্ট হচ্ছে। আপনি যদি বাজারে দেখেন, আমাদের একটা বড় প্রোডাক্ট হলো স্পিড। বাজারে প্রচুর স্পিড পাওয়া যায়, নকল স্পিড। আমরা বারবার কিছুদিন আগে এনবিআর এর সাথে আমরা কথা বলছিলাম, তো এনবিআর আমাদেরকে বললেন যে এই ভেজাল স্পিড নিয়ে বলছিলাম, তো বলতেছেন যে আপনারা ধরাই দেন না কেন? আমরা কিভাবে ধরাই দিব বলেন? সেটি তো আপনাদের কাজ, আমার পুলিশিং করা তো আমার কাজ না, এটা তো গভর্নমেন্টের কাজ। গভর্নমেন্ট তো বাজারে যে দেখতে পারে যে কোন প্রোডাক্টটা আসল, কোন প্রোডাক্টটা নকল। মনিটরিং এর কথা বলছি, সেই জায়গাটি তো আমাদের বাজার মনিটরিং খুবই দুর্বল, এবং এটা স্ট্রং শুধুমাত্র ভালো কোম্পানিগুলোর ক্ষেত্রে। শুধুমাত্র ভালো কোম্পানিগুলোকে যেন তাদেরকে একটা কিছু কমপ্লেন নিয়ে যাওয়া যায়, এইটার জন্য খুব স্ট্রং। বাজারে যদি আমরা দুধ বিক্রি করি, আপনারা জানেন দুধ হাইলি পেরিশেবল একটা প্রোডাক্ট, পচনশীল প্রোডাক্ট। সো কয়েক বছর আগেও বাজারে আমাদের একটা দুধ নষ্ট পাওয়া গেছে, সেটার জন্য আমাদের এমডিকে কোর্টে যেতে হয়েছে। অথচ আমরা সবাই জানি যে দুধ কিন্তু হাইলি পেরিশেবল প্রোডাক্ট, সো যে কোনো সময় এটা নষ্ট হয়, একটু যদি কোল্ড চেন মেনটেন না হয় নষ্ট হতে পারে। হ্যাঁ, সো একটা পাওয়ার জন্য আমাদেরকে এবং 11 এমডি দুজনকেই 11তে পাওয়া গেছে, 11 এমডি দুজনকে কোর্টে যেয়ে দাঁড়াইতে হয়েছে। অথচ বাজারে কিন্তু নকল প্রোডাক্টের কোনো অভাব নেই, ভেজাল প্রোডাক্টের কোনো অভাব নেই। সো আমাদের এটা একটা বড় যে আমাদের বাজার মনিটরিং সিস্টেমটা ঠিক নেই। এবং আমার কাছে আরেকটা জিনিস মনে হয়, যদিও এটা কিছুটা আমাদের ইন্টারেস্টের বিপরীতে চলে যাবে, সব কোম্পানিকে সব প্রোডাক্ট প্রোডাকশন করতে দেওয়া উচিত না। গভর্নমেন্ট এখানে একটা নীতিমালা থাকা উচিত যে কোন স্কেলে কোম্পানি কোন ধরনের প্রোডাক্ট প্রোডাকশন করবে। আপনি যদি বলেন বিস্কিট বলেন, একদম গ্রামের বাজারের একটা বেকারি বিস্কিট প্রোডাকশন করছে, বাংলাদেশের সবচেয়ে বড় কোম্পানি বিস্কিট প্রোডাকশন করছে। সো আপনি কীভাবে এটা মেনটেন করবেন? আপনি কিভাবে এটা গুণগত মান ঠিক করবেন? তাহলে হয় এদেরকে প্রোডাকশনে যেতে দেওয়া উচিত না, অথবা তাদেরকে যেতে দেওয়া উচিত না। সেগমেন্ট আলাদা করে ফেলা উচিত যে এই স্কেলের কোম্পানিগুলো এইগুলো প্রোডাকশন করবে। তাহলে কি হবে, আপনি এই ওভারঅল আপনার মনিটরিং বাড়াইতে পারবেন, আপনি এটাকে বলে ইলেকট্রনিক সিস্টেমে যেতে পারবেন। কারণ বাজারে যে লোকটা
বেকারি দিছে গ্রামের একটা বাজারে, ও কিন্তু কোনোভাবে মনিটরিং সিস্টেমে আনতে পারবেনও না। আবার যেই সবচেয়ে বড় কোম্পানিটা বিস্কিট বানাচ্ছে, সে কিন্তু তার দোহাই দিচ্ছে, তার জন্য বাজারে কম্পিটিশনও করতে পারছে না, এটাও সত্যি। তার জন্য সে কম্পিটিশন করতে পারছে না, সো আপনি তখন তাকেও মনিটরিং সিস্টেমে আনতে পারছেন না। সো দুইজনেই তখন কি করছে, যেভাবে হোক জিনিসটার মূল্য কমানোর চেষ্টা করছে। এটাও আমাদের একটা বড় সমস্যা। এটা পৃথিবীর অন্য কোনো দেশে আছে কিনা আমার জানা নাই, জি। যেরকম সব লেভেলের কোম্পানি সব প্রোডাকশন করে। জি, আসলে আপনাদের দুজনের কাছ থেকে আজকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানতে পারলাম। দর্শকরা নিশ্চয়ই এতক্ষণ ধরে শুনছেন বিষয়গুলো। আপনাদেরকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাকে এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকেও ধন্যবাদ। জি, আজ এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে ঠিক রাত 12টায়।